যে সময়টায় এই ঘটনা শুরু হয় তখন বর্ষাকাল। ঠাকুমা খুব ভোরে উঠত। সারা রাত ধরে ঝমঝম করে বৃষ্টি পড়েছে। রাতের শেষের দিকে তার গতি কিছুটা মন্দীভূত হয়ে আসছে। সেদিন একটু আগেই ঠাকুমার ঘুম ভেঙে গেল। বুঝল প্রস্রাব পেয়েছে। দাদু পাশে শুয়েছিল। আধো অন্ধকারে সেই দিক ফিরে শুতেই বুকটা ছ্যাদ করে উঠল। ঠাকুমা দেখল ঘুমন্ত দাদুর কোমর জড়িয়ে আছে একটা মেয়ের হাত, হাতে রঙিন চুড়ি পরা। আজকের এপিসোডে রয়েছে একটা অসাধারণ ঘটনা। এসেছে সন্দেশখালি থেকে। 60 থেকে 70 বছর আগেকার একটি ইনসিডেন্ট। একটি মেয়ের অস্বাভাবিক মৃত্যু এবং তারপরেই একটা সুখী দাম্পত্যে ঘনিয়ে আসে অশান্তির কালো ছায়া। অস্বাভাবিক কিছু ঘটনা ঘটতে শুরু করে একটি নির্ঝঞ্ঝাট পরিবারে। কি সেই ঘটনা জানতে হলে শুনতে থাকুন আজকে ভয়.com-এর 22 নম্বর এপিসোড। একটি ব্যাখ্যাতীত পডকাস্ট। আজকে আমি যে ঘটনা বলবো সেটা সবার বিশ্বাসযোগ্য নাও হতে পারে বা বলা ভালো গ্রহণযোগ্য নাও হতে পারে, কিন্তু আজও তা ভাবলে আমার গায়ে কাটা দেয়। যে ঘটনার কথা বলবো তা প্রায় 60 থেকে 70 বছর আগেকার কথা। আমার বাবার ঠাকুমার জীবনের ঘটনা। বাবা মায়ের বিয়ের পর মাকে ওই ঠাকুমা শুনিয়েছিলেন এই কাহিনী। এই ঠাকুমার বিয়ে হয় অনেক কম বয়সে, তখনকার দিনে যেরকম হতো আর কি। দাদুর সাথে ঠাকুমার বয়সের পার্থক্য ছিল প্রায় 10 বছরের মতো। গ্রামের নাম সন্দেশখালি। সেই গ্রামে দাদুরা ছিল অনেক পুরনো অধিবাসী। দাদুদের ছিল মাছের ভেড়ির ব্যবসা। বিয়ের পর সেই ব্যবসা আরও ফুলে ফেপে উঠেছিল। বাড়ির সবাই ঠাকুমাকে বলতো পয়মন্ত। ঠাকুমা আসার পরই নাকি ব্যবসা আরও বেড়ে গিয়েছিল দাদুর। যৌথ পরিবার, সব মিলিয়ে হাসি খুশি এবং সচ্ছল একটি পরিবার। 10 বছরের পার্থক্য থাকলেও দাদু ঠাকুমাকে খুব ভালোবাসত। গ্রামে কোথাও মেলা হলেই ঠাকুমার জন্য টিপ, কাজল, গহনা নিয়ে আসত। সুন্দর সচ্ছল একটি সংসার। যে সময়টায় এই ঘটনা শুরু হয় তখন বর্ষাকাল। ঠাকুমা খুব ভোরে উঠত। সারা রাত ধরে ঝমঝম করে বৃষ্টি পড়েছে। রাতের শেষের দিকে তার গতি কিছুটা মন্দীভূত হয়ে আসছে। সেদিন একটু আগেই ঠাকুমার ঘুম ভেঙে গেল। বুঝল প্রস্রাব পেয়েছে। দাদু পাশে শুয়েছিল। আধো অন্ধকারে সেই দিক ফিরে শুতেই বুকটা ছ্যাদ করে উঠল। ঠাকুমা দেখল ঘুমন্ত দাদুর কোমর জড়িয়ে আছে একটা মেয়ের হাত, হাতে রঙিন চুড়ি পরা। আঙ্গুলগুলো সরু সরু আর মোটমাট সুন্দর নিটোল একটি হাত, যেন শিথিলভাবে কিন্তু পরম আদরে তার পুরুষ মানুষকে জড়িয়ে আছে একটি স্ত্রীলোক। ঠাকুমার মাথায় আকাশ ভেঙে পড়ল। ধর্মার করে উঠে দেখে কই সে হাত, কিচ্ছু নেই। দাদু আগের মতোই বেঘরে ঘুমাচ্ছে। বাইরে তখন বৃষ্টি পড়ছে। ভোরের আলো ফোটেনি। নিছকই চোখের ভুল ভেবে খাট থেকে নামতে গিয়ে ঠাকুমার শরীরের রোম খাড়া হয়ে উঠল। দেখে ভিজে পায়ের ছাপ দরজা অবধি চলে গেছে, যেন কয়েক মুহূর্ত আগেই একটি মেয়ে ভিজে অবস্থায় হেঁটে হেঁটে দরজা দিয়ে বেরিয়ে গেছে। কিন্তু কি আশ্চর্য ব্যাপার, দরজা ভিতর থেকে বন্ধ এবং তখনও একইভাবে সেভাবেই বন্ধ করা আছে।
ঠাকুমা কোনো রকমে সেদিন কাঁপতে কাঁপতে বাইরে গিয়ে কাজ সেরে চলে এলেন। আবার বাড়িতে কাউকে কিছু বললেন না এই ব্যাপারে। দাদুর মধ্যেও কোনো পরিবর্তন দেখতে পেলেন না, একই রকম হাসি খুশি মানুষটা। এরপর আরেক দিনের কথা। স্নানের পর ঠাকুমা সিঁথিতে সিঁদুর পরতে গেছে। হঠাৎ কে যেন এক ঝটকায় হাত দিয়ে সেই সিঁদুর কৌটো মাটিতে ফেলে দিল শব্দ করে। অদৃশ্য একটি হাত। লাল সিঁদুর ছড়িয়ে পড়ল মেঝেতে, আর পেছন থেকে খিলখিল হাসির শব্দ। ফিসফিস করে একটি মেয়েলি কণ্ঠস্বর ভেসে এলো পেছন থেকে। এই সিঁদুর পরে কি করবি? আর বেশি দিন পড়তে পারবি না যে। ঠাকুমা ভয়ে আতঙ্কে সেদিন দৌড়ে তার শাশুড়িমার ঘরে যায় এবং কাঁদতে কাঁদতে এই সব কথা বলে। তার শাশুড়িমা এইসব শুনে চিন্তাগ্রস্ত হয়ে পড়লেন এবং ঠাকুমাকে বললেন দিনের বেলার পর একা একা কোথাও না যেতে, আর দাদুকে দেখে শুনে রাখতে। এরপর কয়েকদিন আর কোনো সমস্যা হয় না। একদিন দাদু ভেড়িতে দুপুরের খাবার নিতে ভুলে গেছিল। ঠাকুমার শাশুড়ি তাকে বলে কিছু খাবার নিয়ে যেতে দাদুর জন্য। বাড়ি থেকে বেশ দূরে মাছের ভেড়ি। ঠাকুমা কিছু খাবার নিয়ে বেরিয়ে যায় দাদুর উদ্দেশ্যে। ভেড়ি থেকে আসার পথে পড়ে একটা বিশাল বড় পুকুর। পুকুরের কাছাকাছি আসতেই আকাশ কালো করে এলো। তারপরেই হঠাৎ শুরু হলো অনবরত বৃষ্টি। ঠাকুমা বাধ্য হয়ে আলপথের গায়ে একটা বড় গাছের তলায় দাঁড়ালো আশ্রয় নিতে। এত জোরে বৃষ্টি পড়ছে যে সামনের পুকুরের জলও দেখা যাচ্ছে না স্পষ্টভাবে। একটু পর বৃষ্টির জোর কমতে ঠাকুমার চোখে পড়ল একটু দূরেই গাছের থেকে কিছু যেন একটা ঝুলছে। কিছু একটা সন্দেহ থেকেই সে পা টিপে টিপে গেল সেদিকে। কাছে গিয়ে যা দেখল তা দেখে গায়ের সমস্ত লোম খাড়া হয়ে গেল এক মুহূর্তে। ঠাকুমা দেখল একটা 19-20 বছরের মেয়ে গলায় দড়ি দিয়ে ঝুলছে গাছের ডাল থেকে। ঠোঁটের কষ বেয়ে টপ টপ করে রক্ত গড়িয়ে পড়ছে। সম্ভবত কোনো কারণে সে আত্মহত্যা করেছে। হঠাৎ সে শরীরটা দুলে উঠল, আর মৃতদেহের মাথাটা ঝুঁকে এলো নিচে ঠাকুমার দিকে। কটমট করে সেদিকে তাকিয়ে ঘর ঘরে চাপা গলায় সে বলল, কি রে, তুই আবারও সিঁদুর পরেছিস? ঠাকুমা আর এক মুহূর্তও দাঁড়ায় না। হাঁপাতে হাঁপাতে দৌড়তে থাকে এক টানা, যতক্ষণ না বাড়ির কাছাকাছি আসে। বাড়ির কাছাকাছি আসতেই বুঝতে পারে ভয়ে আতঙ্কে বুকটা যেন কেউ খামছে ধরেছে। সেই দিনই তার ননদের কাছ থেকে ঠাকুমা একটা গোপন কথা জানতে পারে। দাদু আর তার বিয়ের আগে একটি মেয়ে দাদুকে ভালোবাসত। একতরফা ভালোবাসা। গ্রামেরই মেয়ে, নাম সাবিত্রী। সাবিত্রীর বাড়ি থেকে সম্বন্ধ আসে দাদুর বাড়িতে। সাবিত্রীর কাকা নিয়ে আসে এই সম্বন্ধ। দাদুর বাড়ির মেয়েটিকে খুব পছন্দ হয়, কিন্তু দাদুর এই বিয়েতে মত ছিল না। তাও বাড়ির ইচ্ছা এবং বাবার কথায় কোনো মতে মুখ শুকনো রেখে মত দেয়। কিন্তু সাবিত্রী সুযোগ পেলেই দাদুর বাড়িতে চলে আসতো দাদুর সাথে দেখা করার জন্য। দাদু যেখানেই যেত পিছন পিছন যেত। দাদুর ভেড়িতে সরাসরি চলে গিয়ে দাদুর সাথে কথা বলতো, কাজ করতে দিত না। বাড়ির লোকেরা খুব সহজভাবেই নিছক সম্বন্ধ ভেবে বিয়েতে সায় দিয়েছিল, কিন্তু সাবিত্রীর এরকম পাগলামো দেখে তারা একসময় না করে দেয় এই সম্বন্ধের ব্যাপারে। তারপর কিছু মাস পর ঠাকুমার সাথে দাদুর বিয়ে ঠিক হয়। বিয়ের খবর ছড়িয়ে পড়ার 1-2 দিন পর একটা বাজে খবর শোনা যায়, সাবিত্রী আত্মহত্যা করেছে গলায় দড়ি দিয়ে। এক রাত্রে বাড়ির সবাই শুয়ে পড়লে সাবিত্রী বাড়ি থেকে বেরিয়ে গাছে দড়ি বেঁধে গলায় দড়ি দিয়ে সুইসাইড করে। শেষের দিকে নাকি সাবিত্রীর জন্য যাই সম্বন্ধ আনা হতো তাই সে বাতিল করে দিত, কারণ তার একটাই বক্তব্য, সে বিয়ে করলে দাদুকেই করবে। ঠাকুমার ননদ বলল সম্ভবত সেই সাবিত্রীর অতৃপ্ত আত্মাই
হিংসার বশে ঠাকুমাকে উত্ত্যক্ত করছে এখন। দাদুকে জিজ্ঞাসা করলে দাদু স্বীকার করল সাবিত্রীর ঘটনা এবং এও জানালো যে তার কোনোদিনও সাবিত্রীকে পছন্দ ছিল না। সাবিত্রী জোর করে নিজের বাড়ির লোককে পাঠিয়ে এই সম্বন্ধ ঠিক করেছিল। এরপর আবার 3-4 দিন কোনো অমঙ্গল ঘটল না। একদিন ঠাকুমা সন্ধেবেলা তুলসী মঞ্চে প্রদীপ দিচ্ছে। হঠাৎ হাতের ওপরের অংশে 2 ফোঁটা রক্ত পড়ল। একবার ঠাকুমার মনে হলো হয়তো অন্ধকারে কিছুতে হাতটা ছড়ে গেছে, কিন্তু ওপর দিকে তাকিয়ে সে অজ্ঞান হয়ে উঠোনে পড়ে যায়। দেখল সেই গলায় দড়ি দেওয়া মেয়েটির মুখ উপরের দিকে, আর তার ঝুলে পড়া জিভ থেকে রক্তের ফোঁটা পড়ছে। বাড়ির লোকেরা যখন ঠাকুমাকে আবিষ্কার করলো তখন ঠাকুমার মুখ থেকে গ্যাজলা বেরোচ্ছে, চোখের মনি প্রায় সাদার দিকে। সবাই তাকে চোখে মুখে জল ছিটিয়ে কোনো মতে সুস্থ করল। তারপরেই এলো ধুম জ্বর। জ্বরের ঘোরে ভুলভাল বকতে আরম্ভ করলো ঠাকুমা। অচেনা এক মেয়ের কণ্ঠস্বর বেরোতে শুরু করলো তার গলা থেকে। সবাই আতঙ্কে কাঠ হয়ে গেল এই দৃশ্য দেখে, কারণ সেই মেয়ে মানুষটার গলা আর কারণ না, সাবিত্রীর। খিলখিল করে এক পৈশাচিক হাসি বেরিয়ে পড়ছিল ঠাম্মার গলা থেকে। তারপরেই দৌড়ে বাড়ির ভেতর সে চলে যায় আর বিছানায় শুয়ে এলো পাথারিভাবে গড়াতে থাকে। ঠাকুমার শ্বশুরবাড়ির লোক উপায়ন্তর না দেখে এক তান্ত্রিককে নিয়ে আসে। সে এসে বলে ঠাকুমার শরীরে কোনো অতৃপ্ত আত্মার ভর করেছে, যে চায় ঠাকুমাকে আসলে প্রাণে মেরে ফেলতে, কারণ তার উদ্দেশ্যটাই ছিল তাই। এইসব শুনে দাদু প্রচণ্ড ভেঙে পড়ে, কারণ সত্যিই দাদু ঠাকুমাকে প্রচণ্ড ভালোবাসত। সবার কাতর অনুরোধে সেই তান্ত্রিক কিছু পারিশ্রমিকের বিনিময়ে পরের দিন সেই বাড়িতে একটা যজ্ঞ করে। সেই যজ্ঞে উপস্থিত ঠাকুমা তখন অর্ধ উন্মাদ, পাগলের মতো সে বকছে, গালাগাল দিচ্ছে আর মাথা ঘোরাচ্ছে বনবন করে। ঠাকুমার মা বাবা উপস্থিত ছিল সেখানে। তারাও তাদের মেয়ের এই দৃশ্য দেখে কেঁদে ফেলে হাপুস নয়নে। তান্ত্রিক দুর্বোধ্য কিছু মন্ত্র উচ্চারণ করে আর কিছু ছিটিয়ে দিতে থাকে ঠাম্মার শরীরে। সবাই অবাক হয়ে তাকিয়ে দেখে সেই জিনিসটা ছিটিয়ে দেওয়ার সাথে সাথে ঠাকুমার সারা গায়ে কালশিটে পড়ে যাচ্ছে, আর তত যেন নেতিয়ে পড়ছে শরীরটা। এক সময় ঠাকুমা আরো ক্লান্ত হয়ে পড়ে এবং অজ্ঞান হয়ে মাটিতেই শুয়ে পড়ে। তান্ত্রিক বলে আর কোনো ভয় নেই, বিপদ কেটে গেছে। আশ্চর্য ব্যাপার, সেদিনের পর থেকে আর কোনো দিনও সেই ঠাম্মার সংসারে কোনো অলৌকিক বা ভৌতিক ঘটনা ঘটেনি। দাদু পরে একবার ঠাকুমাকে বলেছিল, শেষের দিকে যখন ঠাম্মা এলিয়ে পড়ে তার আগে এক মুহূর্তের জন্য ঠাকুমার মুখটা নাকি অবিকল সাবিত্রীর মতো হয়ে যায়, আর সাবিত্রীর 2 চোখে ক্ষোভ, অভিমান আর জিঘাংসার চিহ্ন। দাদু সেই মুহূর্তে ভয়ে চোখ বন্ধ করে ফেলেছিল ওই দৃশ্য দেখে। পরে তাকিয়ে দেখে ঠাকুমা এলিয়ে পড়েছে উঠোনের উপর। ঠাকুমাকে যখন পরে এই ব্যাপারে জিজ্ঞাসা করা হয় তখন বলে সেই সময়টা একা থাকতে তার খুব ভয় করত, সারাক্ষণ গায়ে শীত করত, আর সব সময় মনে হতো অদৃশ্য কেউ যেন তার দিকে লক্ষ্য রাখছে। কতকাল আগের ঘটনা, কিন্তু মায়ের মুখে শুনেছি। কিন্তু আমার স্মৃতিতে এই অভিজ্ঞতা এখনো অটুট রয়ে গেছে। আজ সেই ঠাকুমাও বেঁচে নেই, দাদুও বেঁচে নেই, কিন্তু ঠাকুমার ওই শ্বশুরবাড়ির গ্রামের দিকে গেলে এখনো এই ঘটনা শোনা যায় ওই বাড়িতে। আশা করি আমার ঘটনাটা শেয়ার করবেন ভয়.com-এ। খুব খুশি হব যদি শুনতে পাই। অপেক্ষায় থাকলাম, কিন্তু ভালো থাকবেন। ভয়.com একটি ব্যাখ্যাতীত পডকাস্ট। হিংসা প্রতিহিংসা মানুষের স্বাভাবিক মনোবৃত্তি।
কিন্তু সেই মনোবৃত্তি যদি চরম সীমায় পৌঁছায়, তবে কি এক মৃত মানুষও ফিরে আসে প্রতিশোধ নিতে, নিতান্ত অতৃপ্ত আকাঙ্ক্ষার তাড়নায়? সিনেমা চলচ্চিত্রে এমন নিদর্শন আমরা বহুবার দেখেছি। আজকের ঘটনা তারই বাস্তব প্রতিমূর্তি, হোক না তা 60 থেকে 70 বছর আগেকার ঘটনা। তবে একটা কথা আজকে না বললেই নয় যে আজকের ঘটনার কিন্তু কিছু কিছু দৃশ্য সত্যি ভয়ানক। শ্রোতাদের অনেক ধন্যবাদ জানাই আমাদের সাপোর্ট করার জন্য। যারা এই ধরনের কন্টেন্ট পছন্দ করেন এবং নতুন শুনছেন, তাদের উদ্দেশ্যে অনুরোধ করছি আমাদের চ্যানেল টিওটি অর্থাৎ ট্রেল অফ টেরারকে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, আর ভয়.com-এ ঘটনা পাঠাতে ভুলবেন না যেন। অর্থাৎ আপনার জীবনে ঘটা অথবা আপনার শোনা কারোর জীবনে যদি কোনো ভৌতিক, অলৌকিক অথবা ব্যাখ্যাতীত ঘটনা ঘটে থাকে, তাহলে তা লিখে অথবা ভয়েস রেকর্ড করে পাঠিয়ে দিন trailofterror0@gmail.com মেইল আইডিতে। আমি আবারও মেইল আইডিটা রিপিট করছি, trailofterror0@gmail.com। মেইল আইডি সহ যাবতীয় ডিটেইলস আমি ডেসক্রিপশন বক্সে ইনক্লুড করে দিলাম, আপনারা একবার চেক করে নেবেন। এবার নিয়মমতো চলে আসবো আগের এপিসোড অর্থাৎ 21 নম্বর এপিসোডের কমেন্ট সেকশনে। একজন কমেন্ট করেছেন, কালো জাদু সত্যি হয় এবং গ্রাম বলে না, খাস শহর এবং মফস্বলে হয় এবং আমি সাক্ষী। বেশ, তার উদ্দেশ্যে জানাচ্ছি, যদি আপনার প্রত্যক্ষ করা অথবা শোনা যদি এই ধরনের কালো জাদুর কোনো ঘটনা থাকে, তাহলে অবশ্যই আমাদের ভয়.com-এ লিখে পাঠান। লিখে পাঠানোর সমস্ত নিয়ম আমি আগেই বলে দিয়েছি। আর আপনাকে অনেক ধন্যবাদ এত সুন্দর করে কমেন্ট করার জন্য। বেশ, এবার নেক্সট কমেন্টে আমি চলে যাব। আরেকজন থাম্বনেইলের প্রশংসা করেছেন এবং আরও একজন থাম্বনেইলের প্রশংসা করেছেন, আপনাদের অনেক ধন্যবাদ। একজন লিখছেন যে আজকের থাম্বনেইলটি দুর্দান্ত, ঘটনা শুনতে শুরু করলাম, অনেক ধন্যবাদ। একজন শুনছেন, লিখেছেন, কমেন্ট করেছেন, শুনছি। এবং আরও একটি কমেন্ট, তিনি লিখেছেন, শুনলাম, কি ভয়ানক। দ্য ওয়েলিং সিনেমাটা দেখেছিলাম, বিভৎস। আরও ফিল্মের নাম জানাবেন, এই রকম অনুরোধ রইল। অনেক দূর এগিয়ে যান, আপনাদের ঘটনাগুলো সত্যি অন্যরকম আর ভয়ঙ্কর। অনেক ধন্যবাদ এত সুন্দর করে কমেন্ট করার জন্য। আমরা সবসময় চেষ্টা করি যাতে ইউনিক কিছু ঘটনা নিয়ে আমরা সবসময় ভয়.com-এ আপনাদের সাথে শেয়ার করি সেই ঘটনাগুলো। আগের এপিসোডে বলে রেখেছিলাম যে আজকের এপিসোডে কিছু ফিল্ম রেকমেন্ড করব। সব ফিল্ম হয়তো ব্ল্যাক ম্যাজিক কেন্দ্রিক হবে না, তবে বেশিরভাগই রিচুয়াল হরর গোছের। প্রথমেই বলবো দ্য হেরিডিটারি। হেরিডিটারি আমার অত্যন্ত পছন্দের একটি সিনেমা। তারপরে চলে আসবো 2016 সালের দ্য উইচ, একটি ফোক হরর ফিল্ম। অবশ্যই এটি মিস করবেন না যেন। তারপরে বলবো মিডসামার, অ্যান্ড দেন লাস্টে দুটো সিনেমার নাম উল্লেখ করব। এবং এটাও জানিয়ে রাখি শ্রোতাদের মধ্যে যারা একটু দুর্বল হৃদয়ের, তারা লাস্টের এই দুটো সিনেমা প্লিজ স্কিপ করে যাবেন। বেশ, দুটি সিনেমার নাম, এক হচ্ছে 2022 সালের ইনক্যান্টেশন এবং শেষেরটি 2021 সালের দ্য মিডিয়াম। এটি একটি মকমেন্টারি গোছের সিনেমা। অত্যন্ত ভয়ানক দুটি সিনেমা। প্লিজ আপনারা নিজেদের কমফোর্ট জোনের বাইরে বেরিয়ে কিন্তু এই ধরনের সিনেমা, এই দুটি সিনেমা দেখবেন না, এই অনুরোধ করলাম। বেশ, এই ছিল আজকের এপিসোড। কেমন লাগলো জানাবেন। পরবর্তী এপিসোডে আরও বিভৎস কিছু ঘটনা নিয়ে আমি আবার হাজির হব আপনাদের সামনে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, ভালো রাখুন, সুস্থ থাকুন। আরেকটি নতুন সংযোজন রহস্যে বাঁচুন। শুভরাত্রি। ভয়.com একটি ব্যাখ্যাতীত পডকাস্ট।